स्वप्नदीप वो 18 साल के स्टूडेंट थे कोलकाता के जादवपुर यूनिवर्सिटी में। 6 अगस्त को वो अपने घर पर निकले इस महान कॉलेज में पढ़ाई करने के लिए। 4 दिन बाद उनके परिवार को पता चला कि स्वप्नदीप कभी लौटेंगे नहीं। कोलकाता में जादवपुर विश्वविद्यालय में फर्स्ट ईयर के एक छात्र का शव मिलने के बाद हंगामा खड़ा हो गया। कुछ छात्रों ने लैगिंग के बारे में जिक्र किया गया है, जो एक कारण हो सकता है इस छात्र के डेथ के। ये तो हीमन है, हीमन है। अरे ना ओह चिकना चिकना चिकना। फर्स्ट ईयर इंजीनियरिंग स्टूडेंट्स जो आधे नंगे मुर्गे की पोजीशन में सैल्यूट कर रहे हैं अपने सीनियर्स को, और मूवी में ये सीन एक कॉमेडी सीन है। देखिए, रैगिंग इज नॉट अलाउड। बिल्कुल अलाउड है यार, कौन बोला देखो अलाउड नहीं है? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করতে এসেছি বা যে টপিকটাকে নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটু ডিফারেন্ট কেন বলছি? ডিফারেন্ট এই কারণের জন্য বলছি যে বিষয়টা র্যাগিংকে নিয়ে। এবং আমরা কিছুদিন আগেই দেখেছি এটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়তে, যে একটি 17-18 বছরের একটি ফার্স্ট ইয়ারে পড়া ছেলে, তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষ বা ওখানকার স্টুডেন্ট যারা আছেন এবং তাদের যে ইউনিয়ন আছে তারা একটা 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 গল্প রচনা করে যে এটা আত্মহত্যার কেস বলোটাকে মানে লোকের সামনে ওই প্লেস করে এবং চালানোর চেষ্টা করে, কিন্তু সেটা পরবর্তীকালে নানান রকম এভিডেন্সেস পেয়ে অ্যারেস্ট হয় এবং পক্সো এবং মার্ডার চার্জেসও লাগানো হয়। এখন এই কেসটা চলছে এবং বাবা মায়ের কান্না যন্ত্রণা সে তো লেগেই আছে। এবং খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সারা কলকাতা, মানে শুধু কলকাতাই বা কেন, সারা বাংলা এবং ইভেন আমাদের বাংলার বাইরেও এই বিষয়টাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। কিন্তু তা সত্ত্বেও নির্লজ্জতা কোন জায়গায় যেতে পারে যে গুরুদাস কলেজে সিমিলার একটা ঘটনা ঘটেছে, যেখানে গুরুদাস কলেজের যে প্রিন্সিপাল, আমি লিখে রেখেছি আপনাদের শোনাচ্ছি, মানে এতটাই সাংঘাতিক ব্যাপার যে গুরুদাস কলেজের প্রিন্সিপালকে ফুলবাগানে পুলিশ কমপ্লেন করতে হয়েছে। তো গুরুদাস কলেজের যিনি প্রিন্সিপাল মৌসুমী চ্যাটার্জি, তিনি ফুলবাগান পুলিশে কমপ্লেন করেন পুলিশ স্টেশনে, এবং বলা হয় যে কিছু স্টুডেন্টরা যারা অলরেডি পাস আউট করে গেছে কলেজ থেকে, তারা কিন্তু প্রায় দিনই আমাদের এই কলেজের সামনে আসে এবং ইয়াংস্টার্সদের যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদেরকে বা জুনিয়রদের অত্যন্ত বাজেভাবে র্যাগিং করে, নানা রকমভাবে ফোর্স করে এবং ভয় দেখানোর ব্যাপারটা থাকে। বিষয়টা হচ্ছে যে ওদের ফোর্স করা হতো, মানে আমি গুরুদাস কলেজের কথাটা বলছি, ওইখানে ফোর্স করা হতো যে তোমাদের পলিটিক্যাল মিটিংসগুলোতে পার্টিসিপেট করতে হবে, পলিটিক্যাল মিটিংগুলো কামাই করলে চলবে না। বোঝাই যাচ্ছে যে আমি আর কতবার বলবো যে গুরুদাস কলেজে কোন পার্টি ছাত্র পরিষদ কাজ করছে এবং কারা নতুন নতুন ছেলে মেয়েদের টেনে হেঁচড়ে জোর করে পার্টির কাজকর্ম বা পার্টির প্রোগ্রামে পার্টিসিপেট করতে বলছে। সুতরাং স্টেট ইনভলভ নয়, সম্পূর্ণটাই যাদবপুরের দায়িত্ব, বা স্টেট ইনভলভ নয় যদি কোনো এরকম ঘটনা ঘটে যায়। এই ধরনের বাজে গপ্পগুলো আর ঠিক ভালো লাগছে না শুনতে। এবার আমরা শুরু করি বন্ধুরা, যে এই যে ভিডিওটা শুরু করার আগে কিছু আপনারা সিন দেখলেন বলিউড সিনেমার, 3 ইডিয়টস বলুন বা মুন্না ভাই MBBS বলুন, এই সিনেমাতে এই র্যাগিংটাকে খুব মানে কমেডির ছলে দেখিয়েছে, মজার ছলে দেখিয়েছে, যেন এটা থ্রু দিয়েই একটা সিনিয়র আর জুনিয়রের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। কিন্তু এটা কি ঠিক নাকি এটাই একমাত্র সত্যি অ্যাবাউট র্যাগিং? তা কিন্তু নয়। কিছু কিছু জায়গায় মাত্রা ছাড়িয়ে যায়, আর যেখানে এই মাত্রাটা ছাড়িয়ে যায় সেখানে কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটে ওঠে। ভয়াবহ একটা ছেলেকে বা একটা মেয়েকে যে নতুন ঢুকছে কলেজে, সবে স্কুল শেষ করেছে, তার মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে, তাকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, সাইকোলজিক্যালি টর্চার করা, এটা কোনো সময় জন্যই মজার ছলে বা ইয়ার্কির ছলে চাপা দেওয়া যায় না। বলা হয় না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, অনেকটা তাই। র্যাগিংয়ের নাম করে সব কিছু করা যায় না। मजाक किसी भोले भाले को भेड़ियों की तरह घेर के उसकी इज्जत, उसकी शख्सियत को नोच लेना मजाक। আমি কিন্তু এটা নিয়ে যাদবপুরের ব্যাপারটাকে নিয়ে ভিডিও একটা বানিয়েছিলাম। তাহলে প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ আবার কেন? তার কারণ যে যাদবপুরের বিষয়টায় কে আরও বেশি বোঝার জন্য, এটা গ্র্যাভিটি, সমস্যাটার গ্র্যাভিটিটা বোঝার জন্য আমাদের কিছু UGC রিপোর্টসের ওপরে নজর দেওয়া উচিত, এবং কিছুটা হলেও ছোট্ট ভিডিওর মধ্যে কিছুটা হলেও র্যাগিং সংক্রান্ত কিছু জিনিস জানবার খুব প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। এই UGC 2016 সালে একটা রিপোর্ট বার করেছিল এবং সেই রিপোর্টে বলা ছিল যে 40% স্টুডেন্টসরা র্যাগিং তাদের জীবনে ফেস করে বা করেছে।
একবার রিपोर्टটা শুনে নিন। यूजीसी ने 2016 में एक स्टडी करवाई थी जिसने दावा किया कि करीब 40% इंडियन स्टूडेंट्स ने किसी न किसी तरीके की रैगिंग फेस करी है। चलो बिना टाइम वेस्ट किए कपड़े उतारो। हाँ कपड़े उतारो, समझ नहीं आई क्या? বন্ধুরা, জিনিসটা এতটাই সাংঘাতিক যে আমি এখানে একটা হাইলাইট করবো একটা কেস যেটা 1996-1997 তামিলনাড়ুতে হয়েছিল। একটি ছেলে যার বাবা ভাইস চ্যান্সেলর ছিল, তাকে পর্যন্ত তার র্যাগিং করা হয় এবং সে যখন তাকে নগ্ন করে দেওয়া হয়, প্রথমেই মারা হয়, নগ্ন করে দেওয়া হয়, তারপরে তাকে বলা হয় যে সিনিয়রদের জুতোটা চাটার জন্য। সে কোনো সময় জন্য রাজি হয়নি এবং সে হয়তো ভেবেছিল যে ভাইস চ্যান্সেলরের ছেলে এইটুকুনি হয়তো সে না বলতে পারবে, কিন্তু এতটাই ওই সিনিয়রদের রাগ হলো যে ওদের কথা অমান্য করা হলো বলে, ফলত ওই ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলে দিল। ये है पॉन जो 1996 में तमिलनाडु के राजा मुथैया मेडिकल कॉलेज के फर्स्ट ईयर एमबीबीएस स्टूडेंट, जहां उनको नंगा किया गया और मजबूर किया गया कि उनको एक सीनियर के जूते चाटने हों। তার কিছুদিন পরে পুলিশ যখন খোঁজাখুঁজি শুরু করলো, তো সেই ছেলেটা কিছু বডি পার্টস খুঁজে পাওয়া গেছিল বিভিন্ন জায়গায়। आने वाले दिनों में उनके बॉडी पार्ट्स मिले तमिलनाडु के कई हिस्सों में। इसके बाद 1997 में तमिलनाडु हमारे देश का पहला राज्य बना जहां रैगिंग को कंप्लीटली बैन कर दिया गया। 2001 में सुप्रीम कोर्ट ने बैन कर दिया रैगिंग को पूरे देश में, और इसके साथ उन्होंने एक और चीज करी। उन्होंने ये डिफाइन किया कि रैगिंग होती क्या है। आसान शब्दों में बताऊं तो रैगिंग उस एक्ट को कहलाया जाता है जब स्टूडेंट्स एक दूसरे के साथ बहुत बुरी तरह बर्ताव करते हैं जिससे दूसरे स्टूडेंट को साइकोलॉजिकल चोट पहुंच सकती है। ये तब होता है जब एक स्टूडेंट को ऐसी चीजें करने के लिए बोला जाता है जो नॉर्मली नहीं होती और जिससे वो एम्बैरेस हो जाते हैं। এফআইআর রিপোর্টে এটা আসে যে তার নাকি মৃত্যু অত্যন্ত মার খাওয়ার জন্য হয়েছে। সো দ্য স্টুডেন্টস হ্যাভ বিটেন देम আপ টু এন এক্সটেন্ট অফ ডেথ। सुप्रीम कोर्ट ही नहीं, इंडिया की डिफरेंट स्टेट्स ने भी अपनी अपनी एक्ट पास करी रैगिंग के बारे में। এবং ধরে নেওয়া হলো যে হয়তো এবার র্যাগিং এর এই যে বাড়ন্তটাকে একটু কন্ট্রোল করা যাবে, কিন্তু তাই কি হয়েছে? না, তা হয়নি। 2021 সালে ইউজিসি আবার একটা রিপোর্ট পাস করে যেখানে বলা হয় যে 2021 সালে মোর দ্যান 511 কেসেস রেজিস্টার হয়েছে। একবার শুনে নিন। यूजीसी के एंटी रैगिंग सेल के हिसाब से 2021 में 511 रैगिंग कंप्लेंट्स दर्ज हुई। বন্ধুরা, এই যে কেসেসগুলো ঘটেছে, এই যে কেসেসগুলো 2021 সালে রিপোর্ট হয়েছে 511টা, এগুলো কিন্তু শুধুমাত্র ওই কেসগুলো যেগুলো অ্যান্টি র্যাগিং সেন্টারে ফোন করে স্টুডেন্টসরা জানিয়েছে ইউজিসি। এছাড়া যে কত কেস হয়েছে যেগুলো আমরা জানতে পারিনি সেটা আন্দাজ লাগাতেই পারেন। এবং চলে আসি আমরা আমরা এই র্যাগিং এর যে জেনেসিসটা, শুরু কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। আশ্চর্য হয়ে যাবেন জানলে যে র্যাগিং এর যে ব্যাপারটা, এটা শুরু হচ্ছে 8th সেঞ্চুরি থেকে। 8th সেঞ্চুরি গ্রিস শহরে যখন ওই অলিম্পিক শুরু হতো, আমাদের কথা বলা হতো, আমাদের পড়ানো হয়েছে যে ইংরেজরা এসেছিল আমাদের সিভিলাইজ করার জন্য, কলোনাইজার্সরা এসেছিল আমাদের দেশকে সিভিলাইজ করার জন্য। এটা আবার ওরা নিজেরাই বলতেন যে হোয়াইট ম্যানস বার্ডেন। কিন্তু ওদের সিভিলাইজেশনের নমুনাখানা একবার দেখুন যে 8th সেঞ্চুরিতে গ্রিস শহরে যে অলিম্পিকটা হতো, সেখানে অলিম্পিয়ানসদের জামা কাপড় ছাড়া অলিম্পিকে পার্টিসিপেট করতে হতো এবং ওদের শুধু দুটো নিয়ম থাকতো। একের অপরকে কামড়াবে না বা খুবলবে না। মানে ভাবুন ব্যাপারটা কতটা হিংস্র হতো, এবং ওই যে হাই লেভেল অফ কম্পিটিশন উইথ দ্যাট ব্রুটালিটি হতো বলেই একটা টিম স্পিরিটকে জাগানোর খুব প্রয়োজন হয়ে উঠেছিল। रैगिंग की शुरुआत हुई थी 8वीं सदी में ग्रीस के ओलंपिक्स में। जो एंशिएंट ओलंपिक्स थे वो बहुत ही ब्रूटल थे। एथलीट्स कपड़े नहीं पहनते थे और उनके सामने बस दो रूल्स थे कि वो एक दूसरे को नोच और काट नहीं सकते थे। The athletes would take the oath of Olympia in front of the judges. अब ओलंपिक गेम्स इतनी भयानक होती थी कि पार्टिसिपेंट्स में टीम स्पिरिट बढ़ाना बहुत जरूरी था। আর তার থেকে শুরু হয় এই র্যাগিং এর প্রথা। তারপরে এই কালচারটা কন্টিনিউ হয় 18th সেঞ্চুরির কাছাকাছি। আমরা আমেরিকাতে এবং ইউরোপের অন্যান্য দেশে এই প্রচুর স্টুডেন্ট ইউনিয়ন শুরু হয়, এবং এদের কাজ হচ্ছে যারা যারা নতুন স্টুডেন্টরা আসবে তাদের ইন্ডাক্ট করার আগে একটা টেস্ট দিতে হবে, এবং সেটা হচ্ছে র্যাগিং টেস্ট। कहा जाता है कि 18वीं सदी में यूरोप और यूनाइटेड स्टेट्स में कई स्टूडेंट बॉडीज क्रिएट हुई। এটা অলিখিত টেস্ট। 1873 সালে 1873তে কর্নেল ইউনিভার্সিটিতে প্রথম একটি ছেলের র্যাগিং এ মৃত্যু হয়। 1873 में कॉर्नेल यूनिवर्सिटी के एक स्टूडेंट मारे गए न्यूयॉर्क सिटी। এবং তারপরে আমরা এই বিষয়টাকে নিয়ে আরেকটু সিরিয়াস হই। এখনো কিন্তু জিনিসটা আমাদের দেশে আসেনি। তারপরে শুরু হলো 1914-15 সাল থেকে যে প্রথম বিশ্বযুদ্ধ। वर्ल्ड वॉर 1 इतनी भयानक थी क्योंकि कई वेपन्स और केमिकल गैस यूज करी गई, जिसकी वजह से वो लोग जो आर्मी में सर्व कर रहे थे उनको एक बहुत बड़ा साइकोलॉजिकल झटका लगा। आर्मी में कई स्टूडेंट्स भी थे जो वर्ल्ड वॉर के बाद अपने कॉलेज वापस गए पढ़ने।
আর এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন প্রচুর এমন সৈনিকরা ছিল যারা কলেজে পড়তো এবং কলেজ ছেড়ে ওরা বা স্কুলে পড়তো, স্কুল কলেজ এরকম জায়গা থেকে পড়াশোনা ছেড়ে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রথম বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করেছিল। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সাংঘাতিকভাবে ওদের সাইকোলজিক্যাল, মেন্টাল, ফিজিক্যাল একটা অ্যাফেক্টেড ওরা হয়ে যায়, কিন্তু তার পরবর্তীকালে ওরা আবার কলেজে ফেরত যায় পড়াশোনা করার জন্য। কিন্তু এই যে দ্বিতীয়বার ওরা পড়াশোনা করতে ঢুকছে, এই সময় কিন্তু ওরা একটা অন্য মাইন্ডসেটে ঢুকছে, একটা আর্মি ট্রেন্ড লোক সে কিন্তু আবার কলেজে ঢুকছে। অতএব র্যাগিং এর যে ডিগ্রিটা সেটা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যারা শেষ হয়ে যাওয়ার পর যারা কলেজে ঢুকেছে তারা এই ডিগ্রিটাকে বাড়িয়ে দেয়, এই ব্রুটালিটিটাকে বাড়িয়ে দেয়। कहा जाता है फ्रांस में वो स्टूडेंट जो एक मास्टर्स डिग्री हासिल करना चाहते थे उनको एक डॉक्यूमेंट दिखाना था कि उनकी रैगिंग हो चुकी है और वो कॉलेज के लिए रेडी है। 1960 সালে বলা হতো যে নেদারল্যান্ডসে যে র্যাগিংটা হতো সেই র্যাগিংটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকে কিছু অংশে কম নয়। 1960s में कुछ लोगों ने कहा कि नेदरलैंड्स में रैगिंग वर्ल्ड वॉर के कंसंट्रेशन कैंप्स की तरह बुरी थी। एक ट्रेडिशन के हिसाब से 200 स्टूडेंट्स को एक छोटे से कमरे में पैक किया जाता था और उनके खिलाफ बहुत बुरे कारनामे किए। যদিও আমরা হয়তো শুনে থাকবো যে র্যাগিং এর কিন্তু ওই পশ্চিমের দেশে নানান রকমের ভাষায় নানান রকমের শব্দ প্রয়োগ করা হয় র্যাগিংকে বোঝানোর জন্য। যেমন ধরুন হেজিং, তারপর ধরুন ফ্যাগিং, হেজিং, ফ্যাগিং, বুলিং, ইভেন ডোপ। এবার একটা নতুন দিকে চলে আসি যে আমাদের দেশে জিনিসটা ইন্ট্রোডিউস কি করে হচ্ছে। আমাদের দেশেও কিন্তু র্যাগিংটা ধাপে ধাপে এসেছে। প্রথমে এসছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে, যখন ইন্ডিয়ান আর্মি বা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি হয়ে আমাদের সৈন্যরা লড়তো, আর আমাদের এই ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে র্যাগিং কালচারটা ইংরেজরা ঢোকায়। इंडिपेंडेंस से पहले रैगिंग को इंडिया में इंट्रोड्यूस किया गया अंग्रेजों के आर्मी कॉलेजेस के द्वारा, যেটা আজকের তারিখেও এক্সিস্ট করে। আজকের তারিখেও আপনারা যদি কোনো এক্সপার্ট আর্মি ম্যানের কথা শুনবেন আপনারা বুঝতে পারবেন যে সিনিয়ররা কিভাবে জুনিয়রদের ট্রিট করে এবং তাদের কোনো ভুল হলে তাদের পানিশমেন্টটা সিনিয়ররা কোন এক্সটেন্টে দেয়। बियॉन्ड योर कॉम्प्रिहेंशन कि मतलब क्या क्या पनिशमेंट हो सकती है, क्या क्या मिल सकता है आपको प्रसाद। তারপর আমি একটা নতুন কথা বলি যে 1980 আর 1990 এর দশকে ভারতবর্ষের ইকোনমিটা অনেকটা ওপেন হয়, আর সেই সময় নানান রকমের প্রাইভেট কলেজেস শুরু হয়, আর তাদের মধ্যে প্রমুখ ছিল মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা একটা ইউজিসি রিপোর্ট দেখেছিলাম এবং বলেছিলাম যে মোস্টলি র্যাগিং কিন্তু মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজে বেশি হয়, আর সেই ধরনেরই কলেজ প্রাইভেটে প্রচুর খোলা শুরু হলো 1980 এবং 90 দশকে ভারতে। इस समय कई नए प्राइवेट मेडिकल और इंजीनियरिंग कॉलेजेस आने लगे हमारे देश में। इसका अंजाम हुआ 1996 का तमिलनाडु का ये केस। এবং র্যাগিং এর মাত্রাটা ততোধিক বেড়ে গেল। এই যে 80 আর 90 দশকের ঘটনাটা আমি বলছি, ঠিক এই সময় কিন্তু ওই তামিলনাড়ু কেসটা ফার্স্ট টাইম হয়েছিল, যেটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম, যার দেহটা টুকরো টুকরো অবস্থায় নানান জায়গায় পাওয়া গেছিল। এবার চলে আসি এটার পেছনে সাইকোলজি ব্যাপারটাকে বোঝার জন্য, যে এটা যে হচ্ছে এর পেছনে সাইকোলজিটা কি। यूजीसी बोलছে যে এটার পেছনে একটা সাইকোলজিক্যাল মডেল আছে। यूजीसी ने अपनी रिपोर्ट में बहुत बारीकी से दिखाया कि रैगिंग होती कैसे है। इसके पीछे सिचुएशनल कंडीशंस और कल्चरल और इंडिविजुअल रीजंस भी जिम्मेदार, যেটার মধ্যে সোশিও কালচার এই সব জায়গাগুলো, ইভেন ফ্যামিলি আপব্রিঙ্গিং সবই কিন্তু এই র্যাগিং এর মধ্যে বা র্যাগিং এর এই মডেলটার মধ্যে কন্ট্রিবিউট করে। বন্ধুরা, 2018 সালে হিন্দুস্তান টাইমসের খবরের কাগজের একটা স্টাডি রিপোর্ট বেরোয়, যেখানে বলা হয় যে 77% ভারতের যারা প্যারেন্টসরা আছে তারা স্বীকার করে যে তারা নিজেদের বাচ্চাদের ডিসিপ্লিন করবার জন্য পেটান, এবং তাদের মধ্যে আবার 19% এটা ভাবেন যে এটাই সঠিক পথ। 2018 की रिसर्च ने दिखाया करीब 77% पेरेंट्स ने माना कि उन्होंने अपने बच्चों को पीटा है और 19% ने माना कि उनके लिए यही तरीका है अपने बच्चों को सीधा करने के लिए। So to discipline your kids, you have to beat them up. এই জিনিসটা কিছুটা হলো আমরা তারে জমি পর সিনেমাটা হয়তো একটু দেখেছি। এইটা গেল বাড়িতে এই সিচুয়েশন, আর এই সিচুয়েশনটি যখন বাচ্চারা নিজেদের বাড়িতেই অনুভব করে সেই সিচুয়েশনটি ওরা আবার স্কুলে গিয়েও দেখতে পায়। যখন স্কুলের রিপোর্ট বলছে যে মোর দ্যান 65% অফ দি স্টুডেন্টস তারা কিন্তু স্কুলে, পাবলিক স্কুলে टीचर हाथे बेत्राघात खेचन 65%। 2007 के सरकारी डेटा ने दिखाया कि करीब 65% स्कूल बच्चे फिजिकली पनिश हो चुके अपने टीचर्स। অতএব এই ডিসিপ্লিন করার নামে ভায়োলেন্সের প্রয়োগ তারা নিজের বাড়িতে দেখছে, তারা নিজের স্কুলে দেখছে, তারপরে তারা দেখছে নিজেদের বাড়িতে মায়েদের সঙ্গে, যেখানে বাপেরা আমাদের এই প্যাট্রিয়ার্কিক সোসাইটিতে ফাদার্স, তাদের হাতে মাদের मार खेते होते। 2021 में करीब 30% मैरिड महिलाओं ने माना कि उनको फिजिकल वायलेंस भुगतना पड़ा। सरप्राइजिंग चीज ये नहीं है कि इंडियन महिलाएं वायलेंस से गुजरी, सरप्राइजिंग चीज ये है कि 2018 की स्टडी ने दिखाया कि करीब आधी से ज्यादा इंडियन महिलाओं ने माना कि अगर कोई हस्बैंड अपनी बीवी को पीटे उनको डिसिप्लिन करने के लिए उसमें कोई प्रॉब्लम नहीं। কি করে আরেকটা রিপোর্ট বেরিয়েছে 2021 সালে, যেখানে বলা হচ্ছে যে মোর দ্যান 52% অফ দি উইমেন
তারা অ্যাকসেপ্ট করছে অ্যাজ ইফ যে বর যদি তাদের শাসন করে এবং শাসন করার জন্য যদি দুটো হাত তোলে ঠিকই করছে, এটাকে অ্যাকসেপ্ট করছে 52%। ভাবুন, একটা ভিডিও দেখুন আগে। पति कोई बात समझा रहा है लेकिन पत्नी नहीं मान रही है, फिर 2 लगेंगे जब आएगी इसकी समझ में, 2 लगने के बाद वो सेट हो जाएगी, बिल्कुल फिट हो जाएगी। বন্ধুরা আপনার ভিডিওটা দেখলেন, এবার বুঝতেই হয়তো পারছেন যে কতটা এক্সটেন্টে বা কোন জিনিসটা হলে আমাদের সোসাইটিটা এতটা অধঃপতন হতে পারে। এবং তারপরে আপনি ভাবুন যে সাইকোলজিক্যালি কি ইফেক্ট পড়তে পারে। সাইকোলজিক্যালি আমি বলতে চাইছি যে যার সঙ্গে র্যাগিংটা হয়েছে সে এই জিনিসটা ফার্দার আরো কন্টিনিউ করছে কেন? সে করছে হয়তো সে নিজে ভুক্তভোগী বলে সে সামনের লোকটাকে এবার ছাড়বে কেন? হয়তো সেই মেন্টালিটিতে, দ্য মেন্টালিটি অফ রিভেঞ্জ। See, they practice or they put it out onto others. So they would have been a victim of being ragged. So that also sometimes can be a potential factor why they end up ragging other students in the college or school. আরেকটা হতে পারে দ্য মেন্টালিটি অফ এক্সারসাইজিং পাওয়ার। আমি নিজের ক্ষমতার জোরটা সামনে একটা ভালনারেবল, একটা কমজোর লোকের উপরে বর্তাতে চাই। আমি চাই যে তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি যেন আমার কথা অনুযায়ী চলে। এটা একটা অন্য মজা, একটা অন্য নেশা, এটা সাংঘাতিক নেশা, যার জন্য আমরা তরতাজা প্রাণ হারিয়ে ফেলছি। এই এমন একখানা নেশা। আর এই সব কিছু একটা সাইকোলজিস্টের কথায়, তারই আওয়াজে একবার শুনে নিন। In certain scenarios, there is a general desire for power and control. So they would want to somewhere modulate the behavior of other person. Especially ragging is taken as a tradition. It started as a tradition, a college induction tradition. When a fresher is walking in, the seniors used to engage into certain acts or activities that can generally help them getting inducted. But over the days, this has become so intense that it has become a source of stamping their authority. So showing the power and control that they have over others. বন্ধুরা আপনারা শুনলেন, তো আমার মনে হয় র্যাগিং সংক্রান্ত বিষয়ে একটা ডিটেইলড ডিসকাশন আমরা মোটামুটি করে ফেলেছি। এবং যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে র্যাগিং বন্ধ করলেই বন্ধ হয়ে গেল এমন একটা জিনিস নয়। র্যাগিংকে বন্ধ করতে গেলে আমাদের প্রথম স্টেপটা যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা গুড প্যারেন্টিং। তারপর আসবে স্কুল এবং কলেজের কথা। অতএব জিনিসটার রুট অবধি না পৌঁছলে কিন্তু আমরা সমস্যার সমাধান কোনো সময় করতে পারবো না। শুধু ওপর থেকে সিসিটিভি ক্যামেরা আর এইসব জিনিসগুলো লাগিয়ে আমরা শুধু প্রোটেক্টিভ মেসেজ দিতে পারবো, কিন্তু জিনিসটাকে বন্ধ করতে পারবো না। এই বলি ভিডিওটাকে শেষ করছি। আশা করছি যেটা বলতে চেয়েছিলাম সেটা বলতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই মনে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, দেখা হবে একটা অন্য ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে।